হ্যালো বন্ধুরা, অর্গানিজম অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টারটি আছে, তো এটা তার 4 নম্বর ভিডিও। এর আগে 3টে ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিওগুলিতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তো তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট দেবে, তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত উপকারী হবে। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের টপিক হলো অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তো শুরু করি। While considering the various alternatives available to organisms for coping with extremes in their environment, we have seen that some are able to respond through certain physiological adjustments, while others do so behaviorally. তো এখানে কি বলা হচ্ছে যে while considering the various alternatives available to organism for coping with extremes in their environment, যে কোনো একটা জীব যে পরিবেশে আছে সেই পরিবেশের এক্সট্রিমিটি বা সেই পরিবেশের যে অসুবিধা তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কি করে, যে বিভিন্ন রকমের অল্টারনেটিভ অ্যাভেলেবল বা বিভিন্ন রকম প্রক্রিয়া আমরা আগে দেখলাম। যেমন কেউ মাইগ্রেট করছে, কেউ সাসপেন্ড করছে, কেউ রেগুলেট করছে, কেউ কনফার্ম করছে। এভাবে বিভিন্ন রকমের যে অসুবিধা আছে, বিভিন্ন রকম যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। এবং সেগুলো কীভাবে ছিল? We have seen that some are able to respond through certain physiological adjustment. কেউ ফিজিওলজিক্যালি সেটাকে অ্যাডজাস্ট করছে, সেটা টেম্পারেচার হোক বা প্রেসার হোক, সেটা ফিজিওলজিক্যালি বা শারীরবৃত্তীয়ভাবে সেটাকে মেনটেন করছে। যেমন কনস্ট্যান্ট বডি টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা, হোমিওস্ট্যাসিস, বা কনস্ট্যান্ট সল্ট কনসেন্ট্রেশনটাকে মেনটেন করা। যে রেগুলেট ও কনফর্মার যারা, তারা ফিজিওলজিক্যালি সেটাকে অ্যাডজাস্টমেন্ট করছে। হোয়াইল ওয়াদার্স ডু সো বিহেভিয়ারালি, আবার কেউ কেউ সেটাকে আচরণগত দিক দিয়ে করছে মেনটেন। যেমন হচ্ছে মাইগ্রেটিং টেম্পোরালি টু এ লেস স্ট্রেসফুল হ্যাবিট্যাট, যে এই যে মাইগ্রেশনটা গেছিলাম সেটা একটা কি আচরণগত, যে অপেক্ষাকৃত সুস্থ স্বাভাবিক পরিবেশে মাইগ্রেট করা। দিজ রেসপন্সেস আর অলসো অ্যাকচুয়ালি দেয়ার অ্যাডাপ্টেশন। এই যে রেসপন্সগুলো, রেগুলেট, কনফার্ম, মাইগ্রেট, সাসপেন্ড, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। যে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে এই সমস্ত ফিজিওলজিক্যাল ও বিহেভিয়ারাল শারীরবৃত্তীয় ও আচরণগত পরিবর্তনগুলি দেখা গিয়েছে। তো এগুলো হলো অ্যাডাপ্টেশন বা অভিযোজন। So we can say that adaptation is any attribute of the organism, morphological, physiological, behavioral, that enables the organism to survive and reproduce in its habitat. তো আমরা বলতে পারি যে অ্যাডাপ্টেশন হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য কোনো একটা অর্গানিজম বা জীবের। সেটা মরফোলজিক্যাল বাহ্যিক দিক দিয়ে হতে পারে, ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয়ভাবে হতে পারে, বিহেভিয়ারাল আচরণগত হতে পারে। তো মরফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল বা বিহেভিয়ারাল একটা অ্যাট্রিবিউট, একটা বৈশিষ্ট্য দ্যাট এনাবেলস দ্য অর্গানিজম, যেটা সেই জীবটাকে সাহায্য করে টু সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডিউস ইন ইটস হ্যাবিট্যাট, তার নিজস্ব পরিবেশে বেঁচে থাকতে এবং জনন কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। তো এখানে আসলে অ্যাডাপ্টেশন যেটা আছে তার সংজ্ঞা দেওয়া আছে যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা কোনো একটা এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা কোনো একটা অর্গানিজমকে তার নিজস্ব পরিবেশে টিকে থাকতে এবং জনন কার্য সম্পন্ন করতে সাহায্য করে। এটা মরফোলজিক্যাল হতে পারে, ফিজিওলজিক্যাল হতে পারে, বিহেভিয়ারাল হতে পারে। মেনি অ্যাডাপ্টেশনস হ্যাভ ইভলভড ওভার এ লং ইভলিউশনারি টাইম অ্যান্ড আর জেনেটিক্যালি ফিক্সড। অনেক অ্যাডাপ্টেশন বা অভিযোজন আছে যেটা অনেক দীর্ঘ সময় ধরে ওই ইভলিউশনারি টাইম বা অভিব্যক্তিভাবে দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে হতে থাকে। তারপর সেটা ন্যাচারাল দ্বারা সিলেকশন হয়ে যায় এবং সেটা জেনেটিক্যালি ফিক্সড হয়ে যায়, মানে জিনগত বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায়। তো আমরা এটা ইভলিউশন চ্যাপ্টারে ডিটেলসে পড়েছি যে কীভাবে এটা হয়ে থাকে, ন্যাচারাল সিলেকশন। তো ওটাই বলা আছে যে মেনি অ্যাডাপ্টেশন, অনেক অভিযোজন আছে, হ্যাভ ইভলভড ওভার এ লং ইভলিউশনারি টাইম, যেটা বহু সময় ধরে যেটা থেকে যায়, অ্যান্ড আর জেনেটিক্যালি ফিক্সড, এবং তারপর সেটা জেনেটিক্যালি বা জিনগতভাবে সেটা স্থায়ী হয়ে যায়, সেটা সেই জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে যায়। যেমন তিমি যদি বলা হয় একটা প্রাণীর নাম, তো তিমি প্রাণীর আগে ডাঙ্গাতে থাকতো এবং তার ফুসফুস ছিল, কিন্তু যখন সে পানির মধ্যে চলে গেল তো তার ফুসফুসটা গায়েব হয়ে গেল, এবং এর ফলে কি সেটা এখন এমনভাবে হয়ে গেছে তো জেনেটিক্যালি ফিক্সড হয়ে গেছে, তার জন্য এখন তার যে বাচ্চাগুলো জন্ম নেয় তাদেরও ফুসফুস থাকে না।
In the absence of an external source of water, the kangaroo rat in North American deserts is capable of meeting all its water requirement through its internal fat oxidation. তো এখানে অ্যাডাপ্টেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল সোর্স অফ ওয়াটার, যখন জল পাওয়া যায় না বাইরে কোনো পরিবেশে, তো তখন দ্য ক্যাঙ্গারু র্যাট ইন নর্থ আমেরিকার ডিজার্ট, উত্তর আমেরিকার মরুভূমিতে এক ধরনের ক্যাঙ্গারু র্যাট নামে একটা প্রাণী পাওয়া যায়, এক ধরনের এটা ইঁদুর, ইজ ক্যাপেবল অফ মিটিং অল ইটস ওয়াটার রিকোয়ারমেন্ট। তো সে তার জলের চাহিদাটাকে পূরণ করে, তার দেহে যে জলের চাহিদা সেটা পূরণ করে কিভাবে? থ্রু ইটস ইন্টারনাল ফ্যাট, থ্রু ইটস ইন্টারনাল ফ্যাট অক্সিডেশন, তার যে দেহের মধ্যে যে ফ্যাট জমা থাকে, তো সেই ফ্যাটটাকে অক্সিডাইজ করে বা জারিত করে যে জল তৈরি হয় বাই প্রোডাক্ট, তো সেটা কি তারা কাজে লাগায় এবং তার নিজের যে জলের চাহিদা সেটা পূরণ করে। তো এখানে অ্যাডাপ্টেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে যে যে উত্তর আমেরিকার মরুভূমিতে ক্যাঙ্গারু র্যাট নামে একটা প্রাণী থাকে। তো মরুভূমি অঞ্চলে তো জলের অভাব, তো তারা সেই জলের চাহিদাটা কীভাবে পূরণ করে? না, তো ক্যাঙ্গারু র্যাটের মধ্যে ফ্যাট জমা থাকে, তো সেই ফ্যাটটা অক্সিডাইজ হয় বা জারিত হয় এবং সেখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে ওয়াটার পাওয়া যায় এবং সেই জলটাকে কাজে লাগিয়ে তারা তাদের দেহের যে জলের চাহিদা সেটা পূরণ করে। তো এটা হচ্ছে তাদের একটা অ্যাডাপ্টেশন। ইন হুইচ ওয়াটার ইজ এ বাই প্রোডাক্ট, তো ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট, মেন প্রোডাক্ট না। ফ্যাটকে অক্সিডাইজ করে যে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়, তার মধ্যে ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট। It also has the ability to concentrate its urine so that minimum volume of water is used to remove excretory product. তাছাড়া এই ক্যাঙ্গারু র্যাট কী করে, তার যে ইউরিন আছে, যে রেচন পদার্থ আছে, সেটা অনেকটাই কনসেন্ট্রেট করতে পারে, সে অনেকটাই ঘন করে দেয়। তার ফলে কী হয় যে মিনিমাম ভলিউম অফ ওয়াটার ইজ ইউজ টু রিমুভ এক্সক্রিটরি প্রোডাক্ট, রেচন পদার্থগুলোকে দূরীভূত করার জন্য, যাতে খুব অল্প পরিমাণ জল লাগে, তার জন্য রেচন পদার্থগুলি অত্যন্ত ঘনীভূত অবস্থায় থাকে, এদের ক্ষেত্রে ঘন করতে পারে। তাহলে যত বেশি ঘন হবে তত জল কম লাগবে, জলের অপচয় কম হবে। তো এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে ক্যাঙ্গারু র্যাট তার জলের চাহিদা পূরণ করে। তো এটা হচ্ছে তার অ্যাডাপ্টেশন। তো আরও কিছু এক্সাম্পল আছে, যেমন মেনি ডিজার্ট প্ল্যান্টস হ্যাভ এ থিক কিউটিক্যাল অন দেয়ার লিফ সারফেস অ্যান্ড হ্যাভ দেয়ার স্টোমাটা অ্যারেঞ্জড ইন ডিপ পিটস সাঙ্কেন টু মিনিমাইজ ওয়াটার লস থ্রু ট্রান্সপিরেশন। তো এবারে উদ্ভিদের উদাহরণ দেওয়া আছে, যেমন ডিজার্ট প্ল্যান্টস আছে, অনেক মরুভূমিতে যে গাছপালা আছে তাদের ক্ষেত্রে, হ্যাভ এ থিক কিউটিকল, একটা মোটা কিউটিকলের আবরণ থাকে অন দেয়ার লিপ সার্ফেস, পাতার উপরিভাগে, অ্যান্ড হ্যাভ দেয়ার স্টোমাটা অ্যারেঞ্জ ইন ডিপ পিটস, এবং তাদের যে স্টোমাটাটা থাকে, তো সেই স্টোমাটা যেটা আছে, যার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, যার ডিটেলস আমরা পড়েছিলাম অ্যানাটমিতে, তো সেগুলো কি অনেকটা ভেতরে থাকে, সাঙ্কেন মানে লুকিয়ে থাকে, অনেকটা ভেতরে থাকে। টু মিনিমাইজ ওয়াটার লস থ্রু ট্রান্সপিরেশন, যাতে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে জল খুব একটা লস বা অপব্যয় না হয়। তো মরুভূমিতে জলের অভাব আছে, তার জন্য যে সমস্ত উদ্ভিদ আছে তাদের পাতাটা কিউটিকলের একটা আবরণ থাকে, যাতে কিউটিকলের আবরণ থাকে, আর যে স্টোমাটার থাকে সেটা অনেকটাই ভেতরে থাকে, তাহলে কি সহজে জল বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যাবে না। They also have a special photosynthetic pathway, CAM, that enables their stomata to remain closed during daytime. তো তাছাড়া তাদের একটা বিশেষ ধরনের ফটোসিনথেটিক পাথওয়ে আছে। ফটোসিনথেটিক পাথওয়ে তো অনেক রকমের হয়, C3 C4 আর ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো সেই ক্যাম পাথওয়ে দেখা যায়। তো এই পাথওয়েটা কী হয় যে স্টোমাটা টু রিমেন ক্লোজ ডিউরিং ডে টাইম। তো এই পাথওয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মধ্যে যে স্টোমাটা আছে তার সেটা দিনের বেলাতেও বন্ধ থাকে, স্টোমাটাগুলো দিনের বেলাতেও বন্ধ থাকে। তাহলে দিনের বেলাতে স্টোমাটা বন্ধ থাকছে, স্টোমাটাগুলো ভেতর দিয়ে গুজে থাকছে, পাতার উপরে একটা কিউটিকলের আবরণ থাকছে, তাহলে সব দিক দিয়ে জলকে কনজার্ভ করা হচ্ছে, জলের অপচয় রোধ করা হচ্ছে। সাম ডিজার্ট প্ল্যান্টস লাইক ওপানটিয়া হ্যাভ নো লিভস, দে আর রিডিউসড টু স্পাইন্স। কিছু কিছু তাছাড়া আরও কিছু ডিজার্ট বা মরুভূমির গাছ আছে, যেমন ওপানটিয়া তেমন একটা গাছের এক্সাম্পল, যাদের ক্ষেত্রে কোনো পাতা থাকে না, সেই পাতাটাকে স্পাইন বা কাঁটাতে রূপান্তরিত হয়। পাতা থাকলেই বাষ্পীভবন হবে, জলের অপচয় হবে, তাই পাতাটা কি কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে, তাহলে যাতে বাষ্পীভবন না হতে পারে। অ্যান্ড দ্য ফটোসিনথেটিক ফাংশন ইজ টেকেন ওভার বাই দ্য ফ্ল্যাটেন্টেড স্টেম। তো বলা যেতে পারে যদি তাদের পাতা না থাকে তো তাদের সালোকসংশ্লেষ কী করে হয়? তো সেই ওপানটিয়া গাছের মধ্যে যে স্টেম আছে বা কাণ্ড আছে সেটা চ্যাপ্টা হয় এবং সেই কাণ্ডর মাধ্যমে সে সালোকসংশ্লেষ করতে পারে। তাদের ক্ষেত্রে পাতা থাকে না, পাতাটা কাঁটাতে রূপান্তরিত হয়। আর সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি তাহলে কীভাবে হয়? না, তো কাণ্ডর মাধ্যমে হয়, তাদের চ্যাপ্টা আকৃতির কাণ্ড থাকে, তার দ্বারা হয়ে থাকে।
আরও এক্সাম্পল আছে, এগুলো সবই হচ্ছে অ্যাডাপ্টেশনের এক্সাম্পল, যে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারা কী কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তো অনেকগুলোই দেখলাম, তো আরও কিছু আছে। ম্যামালস ফ্রম কোল্ডার ক্লাইমেটস জেনারেলি হ্যাভ শর্টার ইয়ার্স অ্যান্ড লিম্স টু মিনিমাইজ হিট লস। দিস ইজ কল্ড অ্যালেন্স রুল। তো এখানে একটা রুল আছে, অ্যালেন্স রুল। তো সেই রুলটা কি বলা হয়েছে, যে যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী কোল্ডার ক্লাইমেটে বা মেরু অঞ্চলে থাকে বা শীতল জলবায়ু অঞ্চলে থাকে, জেনারেলি হ্যাভ শর্টার ইয়ার্স অ্যান্ড লিম্স, তাদের কান এবং যে লিম্স হাত পা এগুলো ছোট হয়, টু মিনিমাইজ হিট লস, যাতে হিট লস বা তাপ খুব একটা লস না হতে পারে। কারণ যে মরু অঞ্চল আছে সেখানে তো পরিবেশের তাপমাত্রা খুব কম, তো দেহকে গরম রাখার জন্য দেহের মধ্যে হিটকে সঞ্চয় করতে হবে। তো আর হিটের সার্ফেস এরিয়ার উপর নির্ভর করে। তো এখন যদি তাদের যদি পা হাত পাগুলো কানগুলো বড় হয়, তো তার মাধ্যমে হিটটা বেরিয়ে যাবে, তাই তাদের কান এবং হাত পা যেগুলো আছে, লিম্স যেগুলো আছে, সেগুলো ছোট হয়। একে বলে অ্যালেন্স রুল। In the polar seas, aquatic mammals like seals have a thick layer of fat blubber below their skin that acts as an insulator and reduces lots of body heat. তাছাড়া মেরু অঞ্চলের সমুদ্রে একটা অ্যাকোয়াটিক ম্যামাস যেগুলো থাকে জলে, মেরু অঞ্চলে যেখানে তাপমাত্রা খুবই কম, প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম, সেখানে কিছু জলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী থাকে। যেমন একটা এক্সাম্পল আছে সিল, একটা উদাহরণ প্রাণীর নাম সিল। তার ক্ষেত্রে কী থাকে, তার চামড়ার নিচে থিক লেয়ার অফ ফ্যাটের একটা মোটা আবরণ থাকে, যাকে কি বলে ব্লাবার বলে। ফ্যাটের যে মোটা আবরণটা চামড়ার নিচে থাকে তাকে ব্লাবার বলে, বিলো দেয়ার স্কিন, তাদের চামড়ার নিচে। দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর, যেটা একটা প্রতিরোধকারী হিসাবে কাজ করে। ইনসুলেটর মানে কি, কন্ডাক্টর মানে পরিবহনকারী, আর ইনসুলেটর মানে পরিবহনে বাধা দানকারী, যেটা অপরিবাহী, যাতে তাপ পরিবাহিত হতে না পারে। অ্যান্ড রিডিউসেস লস অফ বডি হিট, এবং এর ফলে কি, তাপ যখন পরিবহন করতে না পারবে তখন দেহের তাপমাত্রাটা বাইরে বেরোতে পারবে না, এভাবে দেহের তাপমাত্রা বজায় থাকবে, লস হবে না। আরও কিছু এক্সাম্পল আছে, এগুলো সবই অ্যাডাপ্টেশনের এক্সাম্পল। যেহেতু এনসিআরটিতে আছে তাই প্রত্যেকটা এক্সাম্পলকেই মনে রাখতে হবে। সাম অর্গানিজম পোসেস অ্যাডাপ্টেশন দ্যাট আর ফিজিওলজিক্যাল হুইচ অ্যালাউ দেম টু রেসপন্ড কুইকলি টু এ স্ট্রেসফুল সিচুয়েশন। কিছু কিছু অ্যাডাপ্টেশন ফিজিওলজিক্যাল থাকে, যেগুলো কী করে, তাদেরকে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে তাদেরকে সহজেই রেসপন্স করতে সাহায্য করে। যেমন দেখা যাক, ইফ ইউ হ্যাড এভার বিন টু অ্যানি হাই অ্যালটিটিউড প্লেস, 3500 মিটারের বেশি, রটাং পাস নিয়ার মানালি অ্যান্ড লে, ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্সড হোয়াট ইজ কল্ড অ্যালটিটিউড সিকনেস। তো যদি কোনো সময় তুমি 3500 মিটারের উঁচু কোনো অঞ্চলে ওঠো, তো এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় যাকে বলে অ্যালটিটিউড সিকনেস, এক ধরনের দুর্বলতা সৃষ্টি হয় যাকে উচ্চতার জন্য দুর্বলতা বা অ্যালটিটিউড সিকনেস নামে পরিচিত। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন মানালি বা লেতে যদি রোটাং পাস যে পর্বত আছে, যার উচ্চতা 3500 মিটারের বেশি, সেখানে উঁচু বা সেখানে যদি ওঠা যায়, বা হিমালয় পর্বতমালা তারও যদি উঁচুতে ওঠা যায়, তো যে কোনো উঁচু অঞ্চলে যদি ওঠা যায় তাহলে কি অ্যাটিটিউড সিকনেস আসে, অ্যাটিটিউড দুর্বলতা, মানে উচ্চতার জন্য যে দুর্বলতা আসে। ইট সিমটমস ইনক্লুড নজিয়া, ফ্যাটিক, হার্ট প্যালপিটেশন। তো অ্যালটিটিউড সিকনেসের সিমটমসগুলো কী কী, বা কী দেখে বুঝবো যে হ্যাঁ অ্যাটিটিউড সিকনেস হচ্ছে, তো নজিয়া বমি বমি ভাব, ফ্যাটিক ব্যথা, অ্যান্ড হার্ট প্যালপিটেশন, হার্ট ব্যথা করবে, ধুকধুক করবে, হার্ট যেটাকে বলে হৃৎপিণ্ড যেটা আছে ধুকধুক করবে, তবে ফ্যাটিক ব্যথা সৃষ্টি হবে, আর নজিয়া হচ্ছে বমি বমি ভাব হবে। দিস ইজ বিকজ ইন দ্য লো অ্যাটমসফিরিক প্রেশার অফ হাই অ্যালটিটিউডস দ্য বডি ডাজ নট গেট এনাফ অক্সিজেন। তো তার কারণটা কি, যে উঁচু অঞ্চলে কি হয়, যে লো অ্যাটমসফিরিক প্রেশার, উঁচু অঞ্চলে বা বেশি উচ্চতায় কি, যে অ্যাটমসফিরিক প্রেশারটা বা বায়ুমণ্ডলীয়, তো উঁচু অঞ্চলে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটা কম থাকে, বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে উঁচু অঞ্চলে। তো তার জন্য কি, দ্য বডি ডাজ নট গেট এনাফ অক্সিজেন। তো বায়ুমণ্ডলের চাপ কম মানে বায়ুমণ্ডল কম, তার জন্য যথেষ্ট অক্সিজেন সে তো এর জন্য সে যথেষ্ট অক্সিজেন পায় না, কারণ যেহেতু বাতাসের চাপটা কম, তাই বায়ুমণ্ডল কমের জন্য যথেষ্ট অক্সিজেন পায় না। বাট গ্র্যাজুয়ালি ইউ গেট অ্যাক্লিমেটাইজড অ্যান্ড স্টপ এক্সপিরিয়েন্সিং অ্যাটিটিউড সিকনেস।
কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে অসুবিধার সৃষ্টি হবে, কিন্তু ধীরে ধীরে সেটা কী হবে, ঠিক হয়ে যাবে। মানে তার সঙ্গে অ্যাক্লিমেটাইজ বা নিজেকে মানিয়ে নিতে পারবে সেই পরিবেশের সঙ্গে, দেহ মানিয়ে যাবে অ্যান্ড স্টপ এক্সপিরিয়েন্সেস অ্যাটিটিউড সিকনেস। এবং অ্যাটিটিউড সিকনেস যেটা দেখা যাচ্ছিল, নজিয়া, ফ্যাটিক, সেই যে সিমটমসগুলো সেগুলো দূর হয়ে যাবে, অ্যাটিটিউড সিকনেস ঠিক হয়ে যাবে। হাউ ডিড ইউর বডি সলভ দিস প্রবলেম? আমাদের বডি কীভাবে এটা সলভ করে, কীভাবে এই যে অ্যাটিটিউড সিকনেসটা হয়েছিল প্রথমে, তো সেটা ঠিক করে দেয়। দ্য বডি কম্পেনসেন্ট লো অক্সিজেন অ্যাভেলেবিলিটি বা ইনক্রিজিং রেড ব্লাড সেল প্রোডাকশন। তো দেহে যখন দেখা গেল যে অক্সিজেন খুব একটা পাওয়া যাচ্ছে না, তো তার সঙ্গে নিজেকে কম্পেনসেট করার জন্য বা মানিয়ে নেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য কী করে, আমাদের দেহটা রেড ব্লাড সেল প্রোডাকশন বাড়িয়ে দেয়, আরবিসি প্রোডাকশনটা বাড়িয়ে দেয়। তাহলে বেশি সংখ্যক আরবিসি থাকলেও প্রত্যেকটা যদি অল্প অল্প করে অক্সিজেন নিতে পারে, তাহলে প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদের দেহের চাহিদা পূরণ হবে। তো আরবিসি উৎপাদনটা বেড়ে যায়। ডিক্রিজিং দ্য বাইন্ডিং অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের যে বাইন্ডিং অ্যাফিনিটি সেটা কমে যায়, যেহেতু অক্সিজেন কম তাই হিমোগ্লোবিনও কম পরিমাণে বাইন্ড করতে পারে, বাইন্ডিং ডিক্রিজ করে দেয় তাই হিমোগ্লোবিনের বাইন্ডিং অ্যাফিনিটি। অ্যান্ড বাই ইনক্রিজিং ব্রিদিং রেট, এবং আমাদের যে শ্বাসকার্য, ব্রিদিংয়ের যেটা 12 থেকে 16 বার যেটা হয় সেটা বাড়িয়ে দেয়। তো তিনটে কাজ হয়, একটা আরবিসি প্রোডাকশন বাড়ে, আর 2 নম্বর হচ্ছে যে হিমোগ্লোবিনের সঙ্গে যে বাইন্ড করার যে ক্ষমতা অক্সিজেনের সেটা কমে যায়, আর 3 নম্বর হচ্ছে ব্রিদিং রেটটা বেড়ে যায়। এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটিটিউড সিকনেসটা দূর করা যায়। আমাদের বডিটা এই পরিবর্তনগুলো নিয়ে আসে, এই অ্যাডাপ্টেশনগুলো নিয়ে আসে। মেনি ট্রাইবস লিভ ইন দ্য হাই অ্যাটিটিউড অফ হিমালয়াস find out if they normally have a higher red blood cell count or than people living in the plains. তো আর তাহলে যারা তিব্বত অঞ্চলে থাকে ও হিমালয় অঞ্চলে থাকে, তারা তো সর্বদা উঁচু অঞ্চলেই থাকে, সেখানে বাড়িঘর করে বাস করে। আর আমরা প্লেনে বা সমভূমি অঞ্চলে থাকি, তো আমাদের তুলনায় তাদের আরবিসি পরিমাণ অবশ্যই বেশি হবে। তাদের অ্যাডাপ্টেশনের কারণে সেই অঞ্চলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাদের রেড ব্লাড সেল বা আরবিসির সংখ্যাটা অনেকটা বেশি হয় আমাদের তুলনায়, বা যারা প্লেনে থাকে বা সমতল ভূমিতে থাকে তাদের তুলনায়। In most animals, the metabolic reaction and hence all the physiological functions proceed optimally in a narrow temperature range. In human, it is 37 degrees centigrade. বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে মেটাবলিক রিয়াকশন বা যে শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো আছে, অ্যান্ড হেন্স অল দ্য ফিজিওলজিক্যাল ফাংশন, এবং সমস্ত শারীরবৃত্তীয় কাজ, সেটা রেচন, জনন, সমস্ত শারীরবৃত্তীয় কাজ প্রসিড অপটিম্যালি ইন এ ন্যারো টেম্পারেচার রেঞ্জ, একটা নির্দিষ্ট রেঞ্জের টেম্পারেচারের মধ্যেই হয়ে থাকে। যেমন মানুষের ক্ষেত্রে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেহের তাপমাত্রা যেহেতু আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই আমাদের বেশিরভাগই যে কার্যগুলি আছে, মেটাবলিক রিয়াকশন বা ফিজিওলজিক্যাল ফাংশন, শারীরবৃত্তীয় কাজ বা শারীরবৃত্তীয় বিক্রিয়া, সমস্ত কিছুই 37 ডিগ্রি এই আশেপাশে তাপমাত্রার মধ্যেই হয়ে থাকে। বাট দেয়ার আর মাইক্রোবস, আর্চি ব্যাকটেরিয়া, দ্যাট ফ্লাওয়ারেস ইন হট স্প্রিং অ্যান্ড ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্টস হোয়ার টেম্পারেচার ফ্যার এক্সিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখানে কিছু মাইক্রোবস আছে, যেমন আর্চি ব্যাকটেরিয়া পড়েছিলাম আমরা মনে রাতে, ব্যাকটেরিয়ার মধ্যে এক প্রকৃতির ব্যাকটেরিয়া ছিল আর্চি ব্যাকটেরিয়া, দ্যাট ফ্লাওয়ারেস ইন হট স্প্রিং, অ্যান্ড তারা কোথায় থাকে না, তো উষ্ণ প্রসবন অঞ্চলে থাকে। উষ্ণ প্রসবন হচ্ছে একটা নদীর মতো অংশ, যেখানকার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, সেখানকার জলের তাপমাত্রা। অ্যান্ড ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্টস, এবং গভীর সমুদ্রে যে হাইড্রোথার্মাল ভেন্টস থাকে, যেখানে থেকে প্রচণ্ড গরম জল বেরোয় একেবারে গভীরের দিকে, সেখানে আর্চি ব্যাকটেরিয়া থাকে। হোয়ার টেম্পারেচার ফ্যার অ্যাক্সিড, যেখানে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায় অনেক বেশি। হাউ ইজ দিস পসিবল? তাহলে তারা কী করে সেখানে টিকে থাকতে পারে, এত বেশি টেম্পারেচারে কীভাবে টিকে থাকতে পারে? তো তাদের মধ্যেও অ্যাডাপ্টেশন হয়েছে, তার জন্য তারা টিকে থাকতে পারে। মেনি ফিশ থ্রাইভ ইন অ্যান্টার্কটিক ওয়াটার্স, অনেক মাছ আছে যারা অ্যান্টার্কটিকার জলে থাকে। অ্যান্টার্কটিকা বলতে মেরু অঞ্চলের যে অঞ্চলটা আছে, যেখানকার তাপমাত্রা খুবই কম। হোয়ার দ্য টেম্পারেচার ইজ অলওয়েজ বিলো জিরো, যেখানকার তাপমাত্রা সবসময় 0 ডিগ্রি থেকে কম। হাউ ডু দে ম্যানেজ টু প্রিভেন্ট দেয়ার বডি ফ্লুইডস ফ্রম ফ্রিজিং? তারা তাদের দেহকে কীভাবে ফ্রিজিং, যাতে জমে না যায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম তাপমাত্রা, তো সেই তাপমাত্রা যাতে জমে না যায়, তো সেই জমে যাওয়ার হাত থেকে তারা তাদের দেহকে কীভাবে রক্ষা করে? আন্টার্কটিকার মতো যে অঞ্চল আছে যেখানে অনেক মাছ থাকে, তো সেই মাছগুলো যাতে জমে না যায়, তো কীভাবে তারা টিকে থাকে? অত তাপমাত্রাতে তো জমে যাওয়ার কথা, তো তাদের মধ্যেও অ্যাডাপ্টেশন হয়। তো এই যে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত যে বিভিন্ন রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিচ্ছে।
A large variety of marine invertebrates, একটা বিশাল প্রকৃতির বা অনেক রকমের ইনভার্টিব্রেটস অ্যান্ড ফিশ লিভ অ্যাট গ্রেট ডেপথ ইন দ্য ওশিয়ান where the pressure could be 100 greater than 100 times the normal atmospheric pressure that we experience. তো বেশিরভাগই সামুদ্রিক ইনভার্টিব্রেট অ্যান্ড ফিশ মাছ, বেশিরভাগই সমুদ্রে যে সমস্ত মাছ থাকে বা ইনভার্টিব্রেট থাকে, ইনভার্টিবা, তো ইনভার্টিব্রেট যারা আছে অনুন্নত টাইপের, এবং ফিশ এই যে মাছ থাকে তারা কোথায় থাকে? লিভ অ্যাট গ্রেট ডেপথ ইন দ্য ওশিয়ান, গভীর সমুদ্রে তারা থাকে, সমুদ্রের অনেক গভীরে থাকে। হোয়ার দ্য প্রেশার করবে গ্রেটার দ্যান 100 টাইমস দ্য নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার দ্যাট উই এক্সপিরিয়েন্স। তো আমরা যে প্রেশারে থাকছি তার তুলনায় 100 গুণ বেশি চাপ সেই অঞ্চলে থাকে। তো গভীর সমুদ্রে জল এত, সেখানে চাপটা অনেকটাই বেশি, 100 গুণ বেশি আমাদের পরিবেশের থেকে। তো সেই পরিবেশে অনেক সামুদ্রিক মাছ আছে, ইনভার্টিব্রেটস আছে, এই যেমন অ্যানিডিডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, হেমিকর্ডা, এই সমস্ত ইনভার্টিব্রেটস আছে। হাউ ডু দে লিভ আন্ডার সাচ লাইট প্রেসার্স, হাই প্রেসার্স, অ্যান্ড ডু দে হ্যাভ অ্যানি স্পেশাল এনজাইমস? তো এই এত উঁচু প্রেসারে, যেখানকার প্রেসার বলা হচ্ছে যে আমাদের তুলনায় 100 গুণ বেশি, তো এত প্রেসার, বেশি প্রেসারে তারা কীভাবে টিকে আছে? অ্যান্ড ডু দে হ্যাভ অ্যানি স্পেশাল এনজাইমস, তাদের মধ্যে কি কোনো স্পেশাল এনজাইম থাকে যার জন্য তারা টিকে থাকতে পারে? Organisms living in such extreme environments show a fascinating array of biochemical adaptation. তো এই যে গভীর সমুদ্রে যেখানে চাপটা 100 গুণ বেশি, সেই সমস্ত অঞ্চলে যে জীবগুলো বেঁচে আছে, তো তাদের মধ্যে যে অ্যাডাপ্টেশনটা হয় তাকে বলে বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন। কারণ তাদের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, যেই এনজাইমের জন্য তারা বাস্ট হয়ে যায় না। তো হ্যাঁ, অবশ্যই তাদের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, আর এনজাইম থাকার জন্য এটা হলো বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন। তো বলা যেতে পারে বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশন কোথায় দেখা যায়? তো গভীর সমুদ্রে দেখা যায়, কিছু ইনভার্টিব্রেটস ও ফিশ দেখায়। Some organisms show behavioral response to cope up with variation in their environment. কেউ কেউ আবার আচরণগত দিক দিয়ে অ্যাডাপ্টেশন দেখায় তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, টিকে থাকার জন্য, রিপ্রোডাকশন করার জন্য। তো তার একটা এক্সাম্পল দেওয়া আছে ডিজার্ট লিজার্ড। তো ডিজার্ট লিজার্ড ল্যাক দ্য ফিজিওলজিক্যাল অ্যাবিলিটি দ্যাট ম্যামাল হ্যাভ টু ডিল উইথ দ্য হাই টেম্পারেচার অফ দেয়ার হ্যাবিট্যাট। তো মরুভূমিতে যে থাকে লিজার্ড বা টিকটিকি থাকে, তার কি যে উন্নত শ্রেণীর যে স্তন্যপায়ী প্রাণী তাদের মতো কোনো ফিজিওলজিক্যাল অ্যাবিলিটি নেই, সক্ষমতা নেই যে তার টেম্পারেচার বা উচ্চ তাপমাত্রার মধ্যে নিজেকে কোপ করবে বা নিজেকে মানিয়ে নিতে পারবে। যেমন উচ্চ শ্রেণীর যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী আছে তারা কি করে? তারা বেশি তাপমাত্রা হলে ঘেমে যায়, লিন তাপের মাধ্যমে তাপটা নিজের দেহকে ঠান্ডা রাখে, লিন তাপের মাধ্যমে তাপ বেরিয়ে যায়। কিন্তু ডিজার্ট লিজার্টের মধ্যে তো এরকম কোনো সক্ষমতা নেই, কারণ এগুলো অনেকটা এনার্জি এক্সপেন্সিভ, আর ততটা এনার্জি প্রদান করার ক্ষমতা এদের নেই। তো এদের মধ্যে তো সেই ফিজিওলজিক্যাল অ্যাবিলিটি নেই যে উচ্চ তাপমাত্রার মধ্যে কীভাবে মানিয়ে নেবে। তো তার জন্য কী আছে? বিহেভিয়ারাল রেসপন্স করে বা আচরণগত। তো সেটা কীরকম দেখি? বাট ম্যানেজ টু কিপ দেয়ার বডি টেম্পারেচার ফেয়ারলি কনস্ট্যান্ট বাই বিহেভিয়ারাল মিনস। কিন্তু তাদের দেহের তাপমাত্রা যেটা আছে সেটাকে কনস্ট্যান্ট রাখার জন্য তারা একটা আচরণগত পদ্ধতি অবলম্বন করে, বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন। তো তাদের এই আচরণটা কীরকম দেখা যাক? দে বাক্স ইন দ্য সান অ্যান্ড অ্যাবজর্ব হিট হোয়েন দেয়ার বডি টেম্পারেচার ড্রপস বিলো। যখন তাদের দেহের তাপমাত্রা কমে যায় তখন তারা সূর্যের মধ্যে যাবে, তখন তারা মরুভূমির যে বাইরের অঞ্চলটা আছে সেই বাইরের অঞ্চলে যাবে, তারপর সেখানে বসে থাকবে, এবং তার ফলে কী হবে? তাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাদের দেহের তাপমাত্রা যখন কম, তখন তারা কি বাইরে বেরোবে, সূর্যের তাপ গ্রহণ করবে, এবং তার ফলে দেহের তাপমাত্রা বাড়াবে। দ্য কমফোর্ট জোন, তাদের একটা নির্দিষ্ট কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোনের থেকে যখন তাপমাত্রা কমে যায় তখন তারা বাইরে বেরোয়, সূর্যের তাপটাকে তারা শোষণ করে এবং তাদের দেহটাকে গরম করে। বাট মুভ ইনটু শেড হোয়েন দ্য অ্যাম্বায়েন্ট টেম্পারেচার স্টার্ট ইনক্রিজিং। কিন্তু যখন দেখা যায় যে তাপমাত্রা বাড়তে বাড়তে খুবই বেড়ে গেছে, তখন তো আবার কী করে? তারা আবার ছায়াময় স্থানে চলে যায়, ছায়াময় স্থানে বা শীতল স্থানে গেলে আবার তাপমাত্রা কমে যাবে। এইভাবে তারা একবার উষ্ণ অঞ্চলে বা বাইরের দিকে বেরোয়, সূর্যের তাপ শোষণ করে, তাপমাত্রা বেড়ে গেল, আবার তারা ছায়াময় স্থানে গেল, ছায়াময় স্থানে থাকলো অনেকক্ষণ, আবার দেখলো তাপমাত্রা অনেকটা কমে গেছে, তো আবার সূর্যের স্থানে চলে এলো। তো এইভাবে তারা আচরণগত দিক দিয়ে তাদের দেহের যে কনস্ট্যান্ট টেম্পারেচার সেটাকে নিয়ন্ত্রণ করে।
Some species are capable of burrowing into the soil to hide and escape from the above ground heat. আর আবার কিছু কিছু স্পেসিস আছে বা প্রজাতি আছে, তারা কি করে, বারোয়িং ইন্টু দ্য সয়েল, তারা মাটির নিচে, মাটিকে খুঁড়ে মাটির ভেতরে ঢুকে যায়, মাটির ভিতরে লুকিয়ে থাকে, অ্যান্ড এসকেপ ফ্রম দ্য অ্যাবভ গ্রাউন্ড হিট, এবং মাটির উপরের যে তাপমাত্রা আছে তা থেকে বেঁচে থাকে। হয়তো দেখা যাচ্ছে বাইরের তাপমাত্রা খুবই বেশি, এতটা মরুভূমি অঞ্চলে কিংবা অন্য কোনো অঞ্চলে তারা টিকে থাকতে পারছে না, তখন তারা মাটিকে খুঁড়ে মাটির মধ্যে ঢুকে যায়, ফলে সেই তাপ থেকে তারা রক্ষা পায়। এভাবে তারা আচরণগত দিক দিয়ে তারা অ্যাডাপ্টিভ হয়, অ্যাডাপ্টেশন করে, নিজেকে মানিয়ে নেয়, পরিবেশে টিকে আছে, যৌনকার্য সম্পন্ন করছে। তো এখানে অনেকগুলো অ্যাডাপ্টেশন হলো, যে অ্যাডাপ্টেশনটা কি, যে নিজেকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, জনন কার্য সম্পূর্ণ করার জন্য, টিকে থাকার জন্য দেহের মধ্যে যে সমস্ত শারীরবৃত্তীয়, ফিজিওলজিক্যাল, বিহেভিয়ার, আচরণগত এবং মরফোলজিক্যাল পরিবর্তন দেখা যায়, সেটা হলো অ্যাডাপ্টেশন। তো তার এক্সাম্পল, তারপর কী রকমভাবে করে, প্রত্যেকটার দেখা গেল এই ভিডিওতে। তো এর অ্যাডাপ্টেশনটা এতদূরই ছিল। এরপরে ভিডিও আছে পপুলেশন, তো সেটা নেক্সট ভিডিওতে পড়া হবে। তো অ্যাডাপ্টেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এবং যেহেতু এনসিইআরটিতে যতগুলো এক্সাম্পল আছে, কোনটা ফিজিক্যাল, কোনটা মরফোলজিক্যাল, কোনটা বিহেভিয়ারাল, কোন কোন প্রাণী দেখাচ্ছে, কোন প্রকার অ্যাডাপ্টেশন কীভাবে দেখাচ্ছে, সব কিছু মনে রাখতে হবে। তো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তো ভিডিওটি যদি তোমাদের অবশ্যই কিছুটা কাজে লেগে থাকে তো লাইক করবে। কোনো কিছু যদি বলার থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে। আর স্টাডি ক্লাব যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। আর যদি কোনো ভিডিও যদি তোমাদের মনে হয় যে এই চ্যাপ্টারটা আগে আপলোড করলে ভালো হয়, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আগে করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।